ড্রামার শুরুতেই আমাদের একটা পেশেন্টকে দেখানো হয় যার অবস্থা খুবই ক্রিটিক্যাল ছিল, তাই যত দ্রুত সম্ভব তাকে হেলিকপ্টারে করে হসপিটালে নিয়ে আসা হয়। এরপর আমাদের ড্রামার ফিমেল লিড ইয়াংকে দেখানো হয়। সে ওই পেশেন্টকে সিপিআর দিচ্ছিল। তবে ঠিক তখনই মেন সার্জেন্ট এসে তাকে জিজ্ঞাসা করে পেশেন্টের কন্ডিশন কেমন। ইয়াং বলে খুব একটা ভালো নয়। এটা শুনে ওই সার্জেন্ট তৎক্ষণাৎ সার্জারি করার সিদ্ধান্ত নেয়। তিনি ইয়াংকে ওই পেশেন্টের পেটে সার্জিক্যাল ব্লেড দিয়ে কাট লাগাতে বলেন। এটা শুনে ইয়াং বেশ ঘাবড়ে যায়। সে কাঁপা কাঁপা কণ্ঠে ওই সার্জেন্টকে বলে, আমার সার্জারি করার কোনো পূর্ব অভিজ্ঞতা নেই। তখন ওই সার্জেন্ট তাকে ধমক দিয়ে বলে, আজ তুমিই আমার অ্যাসিস্ট্যান্ট, তাই ছোটখাটো সমস্ত কাজগুলো তোমাকেই করতে হবে। সার্জেন্টের কাছে বকা খাওয়ার পর ইয়াং বাধ্য হয়ে ওই পেশেন্টের পেটে একটা কাট লাগায়। তারপর সার্জেন্ট তাকে বলে, এবার পেটের মধ্যে হাত ঢুকিয়ে ব্লিডিং সোর্সটা খুঁজে বের করো। ইয়াং বলে, কিন্তু ম্যাম, আমি তো হাতে গ্লাভস পরিনি। তার এমন কথা শুনে ওই সার্জেন্ট আরো রেগে যায় এবং তাকে ধমক দিয়ে বলে, একজন মানুষ বেঁচে থাকার জন্য মৃত্যুর সঙ্গে লড়াই করছে, আর তুমি তাকে বাঁচানোর কথা না ভেবে গ্লাভস নিয়ে চিন্তা করছো। যদি তুমি এই ধরনের চিন্তা ভাবনা চেঞ্জ না করো, তাহলে তুমি কখনোই একজন ভালো ডাক্তার হতে পারবে না। দেখা যায় ইয়াং যখন চোখ বন্ধ করে ওই সার্জেন্টের কথা শুনছিল, তখনই তার ফোনটা বেজে ওঠে, আর সাথে সাথেই তার ঘুম ভেঙে যায়। অর্থাৎ সে এতক্ষণ ধরে স্বপ্ন দেখছিল। ইয়াং ফোনটা রিসিভ করলে ব্যাংক থেকে তাকে জানানো হয় তার লোন পরিশোধের সময়সীমা শেষ হয়ে গেছে। আসলে সে ব্যাংক থেকে 50 মিলিয়ন ওয়ান লোন নিয়েছিল, কিন্তু নির্ধারিত সময় পেরিয়ে যাওয়ার পরেও সে কোনোভাবেই ওই লোন পরিশোধ করতে পারছিল না। এরপর সে ওই লোন সম্পর্কে কথা বলার জন্য ব্যাংকে আসলে ব্যাংকের ম্যানেজারের পদে ওই মহিলাকেই দেখতে পায়, যাকে সে তার স্বপ্নে সিনিয়র সার্জেন্ট হিসাবে দেখেছিল। তো যাই হোক, ওই মহিলা তাকে বলে, তুমি যদি সার্টিফিকেট অফ এমপ্লয়মেন্টের ডকুমেন্ট জমা দিতে পারো, তাহলে তোমার লোন পরিশোধের সময়সীমা কিছুদিন বাড়িয়ে দেওয়া হবে। তবে আসল সমস্যা হলো ইয়াং কিছুদিন আগেই তার চাকরিটা ছেড়ে দিয়েছে, কারণ সে যেই হসপিটাল থেকে ইন্টার্নশিপ করছিল সেখানকার পরিবেশের সঙ্গে কোনোভাবেই নিজেকে মানিয়ে নিতে পারছিল না। তবে এই মুহূর্তে লোন পরিশোধের জন্য ওই হসপিটালে ফিরে যাওয়া ছাড়া তার কাছে আর কোনো উপায় না থাকায় সে আবারও সেই পেশাতেই ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেয়। পরের দিন ইয়াং পুনরায় হসপিটালে জয়েন করার জন্য তার বোনকে সঙ্গে নিয়ে ওই হসপিটালের সামনে এসে উপস্থিত হয়। আসলে ইয়াং অতীতে ওই হসপিটাল থেকেই ইন্টার্নশিপ করেছিল। সে তার বোনকে বলে, এখানকার সহকর্মীরা আমাকে অনেক অপমান করে, তাই আমি বেশি দিন এখানে টিকে থাকতে পারবো না। এটা শুনে তার বোন তাকে বুঝিয়ে বলে, আমাদের ওপর 50 মিলিয়ন ওয়ানের ঋণ রয়েছে, তাই যত সমস্যাই হোক না কেন, ঋণ শোধ না হওয়া পর্যন্ত তোমাকে সমস্ত অপমান সহ্য করে এই হসপিটালেই কাজ করতে হবে। নিজের ইচ্ছে না থাকলেও বোনের কথা শুনে ইয়াং পুনরায় ওই হসপিটালে জয়েন করে। যদিও সে আগে এখান থেকেই ইন্টার্নশিপ করেছিল, তা সত্ত্বেও মাঝপথে ছেড়ে দেওয়ার কারণে বর্তমানে বাকিদের মতোই সেও একজন ইন্টার্ন। এরপর ইয়াং মিটিং রুমে যাওয়ার জন্য হসপিটালের লিফটে উঠলে ডোয়ান নামের একজন ডাক্তার দৌড়ে এসে ওই লিফটে উঠে পড়ে। কিছুক্ষণ পর লিফট থেকে বাকিরা নেমে গেলে ডোয়ান ইয়াংকে নতুনভাবে কাজ শুরু করার পরামর্শ দেয়। তবে ইয়াং তাকে বলে, তোমার পরামর্শ আমার কোনো কাজে লাগবে না, আর তাছাড়া তুমি যে আমার সঙ্গে পূর্ব পরিচিত সেটা যেন হসপিটালের কেউ জানতে না পারে। এরপর তারা সবাই মিটিং রুমে এসে উপস্থিত হয়। সেখানে ডোয়ান সমস্ত ইন্টার্ন এবং রেসিডেন্টদের তাদের ইন্ট্রো দিতে বলে। সাথে সাথেই প্রথম ইন্টার্ন বলে তার নাম হলো সাবি, সে ছিল মেডিকেল স্কুলের টপ স্টুডেন্ট। দ্বিতীয় মেয়েটি বলে তার নাম হলো কায়ং। এরপর পাশ থেকে একটা ছেলে বলে, আমার নাম জে, আমি অতীতে একটা মিউজিক ব্যান্ডের সঙ্গে যুক্ত ছিলাম। সবশেষে ইয়াং দাঁড়িয়ে তার ইন্ট্রোডাকশন দিতে শুরু করে। তখনই তাকে থামিয়ে ডোয়ান সবাইকে বলে, এনার নাম হলো ইয়াং, অতীতে আমাদের হসপিটাল থেকেই 2 বছর ইন্টার্নশিপ করেছে, তারপর কিছু সমস্যার কারণে অন্য লোকাল হসপিটালে চলে গিয়েছিল। পরের দিনে ইয়াং দুপুরের খাবার খেতে ক্যাফেটেরিয়াতে আসলে ডোয়ান তাকে বলে, তুমি অনেক লাকি, কারণ তুমি জুয়াংমিনের সঙ্গে সার্জারি করার সুযোগ পেয়েছো। ইয়াং তাকে বলে, ওসব বাদ দাও, এটা বলো আজ তুমি কখন ফ্রি হবে। ডোয়ান বলে, আজ আমার অনেক কাজ রয়েছে, তাই ঠিক করে বলতে পারছি না। এটা শুনে ইয়াং বেশ হতাশ হয়ে পড়ে। এরপর বিকেলে একটা সার্জারির জন্য ইয়াংকে জুয়াংমিনের অ্যাসিস্ট্যান্ট হিসাবে নিযুক্ত করা হয়। সার্জারি চলাকালীন ইয়াং বেশ ঘাবড়ে ছিল, কারণ সে বুঝতে পারছিল না যে ব্যবহৃত নিডলসগুলি কোথায় ফেলতে হবে। তখন ডোয়ান ইশারা করে নিডলসগুলি কোথায় ফেলতে হবে সেটা তাকে বোঝানোর চেষ্টা করে। তবে ইয়াং তার ইশারা বুঝতে পারে না এবং ওই নিডলসটি ভুল জায়গায় রেখে দেয়, যার ফলে জুয়াংমিন বেশ বিরক্ত হয় এবং শাস্তিস্বরূপ ইয়াংকে রুমের এক কোণে দাঁড় করিয়ে রাখে। অন্যদিকে বাকি 3 জন ইন্টার্নেরও এই প্রথম দিনটা খুবই কঠিন ছিল। ইয়ংকে একটি এমার্জেন্সি পেশেন্ট সামলানোর দায়িত্ব দেওয়া হয়েছিল, যেখানে সে নিজেই পেশেন্টের থেকে বেশি নার্ভাস ছিল। অন্যদিকে সাবি ক্যান্সারে আক্রান্ত এক মহিলা পেশেন্টের কাছে গিয়ে বলে, যত দ্রুত সম্ভব আপনার সার্জারি করতে হবে, তাই আপনি এই চুক্তিপত্রে সাইন করে দিন। সার্জারির কথা শুনে ওই মহিলা ভয়ে কাঁদতে শুরু করে। তবে তা সত্ত্বেও সাবি তাকে শান্ত না করে বারবার হসপিটালের চুক্তিপত্রে সাইন করতে বলে। তখন ওই মহিলা তাকে বলে, আমি তো কখনোই কারো কোনো ক্ষতি করিনি, সবসময় মানুষকে সাহায্য করেছি, এমনকি শত ব্যস্ততার মাঝেও নিজের শরীরের খেয়াল রেখেছি, তাহলে আমি কিভাবে ক্যান্সারে আক্রান্ত হতে পারি। এটা শুনে সাবি ঠান্ডা গলায় তাকে উত্তর দেয়, একজন ভালো মানুষ হওয়ার সঙ্গে ক্যান্সারের কোনো সম্পর্ক নেই। তো যাই হোক, এরপর তাদের সবারই ডিউটির শিফট শেষ হয়। অ্যাপার্টমেন্টে এসে নিজের রুমে যাওয়ার জন্য ইয়াং
লিফটে ওঠে। সারাদিন বিরামহীন পরিশ্রমের কারণে সে বেশ ক্লান্ত ছিল। এই সময় ডুয়ান এসেও ওই লিফটে ওঠে। সে ইয়াংকে বলে, তুমি চিন্তা করো না, হসপিটালে আমাদের সম্পর্কের ব্যাপারে কাউকেই বলবো না এবং বাড়িতেও কাজের কোনো কথাই আলোচনা করব না। এটা শুনে ইয়াং কিছুটা খুশি হয় এবং ডুয়ানকে রাতের ডিনারের জন্য আমন্ত্রণ জানায়। এরপর খাওয়ার সময় ডুয়ান ইয়াং এর প্রথম দিনের পারফরমেন্স নিয়ে তার ফ্যামিলির সঙ্গে আলোচনা করতে থাকে, যার কারণে ইয়াং তার পরিবারের সামনে কিছুটা লজ্জায় পড়ে যায়। তবে ঠিক তখনই সে তার বোনের কাছ থেকে জানতে পারে ডুয়ানের কারণেই সে চাকরিটা পেয়েছে। এটা শুনে ইয়াং ডুয়ানের দিকে তাকালে ডুয়ান বলে, হসপিটালে একটা ভ্যাকেন্সি খালি ছিল আর তুমি যেহেতু চাকরি খুঁজছিলে তাই আমি তোমার জন্য অ্যাপ্লাই করে রেখেছিলাম। এই সময় ডোয়ানের কাছে হসপিটাল থেকে একটা এমার্জেন্সি কল আসে, যার কারণে তাকে খাবার ফেলে রেখেই হসপিটালে যেতে হয়। পরের দিন ইয়াং হসপিটালে আসলে দেখে ডোয়ান বিশ্রামের অভাবে বেশ ক্লান্ত হয়ে পড়েছে। তাই ইয়াং তাকে জিজ্ঞাসা করে, তুমি কি সারা রাত ঘুমোওনি? তবে ডোয়ান কিছু বলার আগেই একজন নার্স এসে ইয়াংকে বলে, ডক্টর জুয়াংমিন আপনাকে সদ্য ভর্তি হওয়া এক প্রেগনেন্ট মহিলা চেক আপ করতে বলেছেন। এটা শুনে ডুয়ান ইয়াংকে বলে, ভালোভাবে কাজ করবে, না হলে ম্যাম যে কতটা রাগী সেটা তুমি ভালোভাবেই জানো। এরপর সে অনিচ্ছা সত্ত্বেও ওই গর্ভবতী মহিলার চেক আপ করতে যায়। এটি ওই মহিলার দ্বিতীয় প্রেগনেন্সি ছিল। তবে ওই মহিলা ইয়াংকে ব্যাপারটি গোপন রাখতে বলে, কারণ সে চায় না যে তার স্বামী কখনো জানতে পারুক যে এটা তার দ্বিতীয় প্রেগনেন্সি। কথাটা শুনে ইয়াং এর ওই মহিলার ওপর অনেক রাগ হয়। তবুও পেশেন্টের প্রাইভেসির কথা চিন্তা করে সে ব্যাপারটা গোপন রাখতে রাজি হয়। ইয়াং চেক আপ করে বুঝতে পারে মহিলাটির পেট সম্পূর্ণ প্রসারিত, অর্থাৎ এখনই তার ডেলিভারি করানো প্রয়োজন। তাই সে দ্রুত এই খবরটা ডক্টর জুয়াংমিনকে জানায়। জুয়াংমিন রোগীকে তৎক্ষণাৎ ডেলিভারি রুমে শিফট করতে বলে। তারপর নিজে তার চেক আপ করে বুঝতে পারে মহিলাটি সম্পূর্ণ সুস্থ অবস্থায় রয়েছে এবং এখনো তার ডেলিভারির সময় হয়নি। জুয়াংমিন রেগে গিয়ে ইয়াং এর দিকে কড়া দৃষ্টিতে তাকায় এবং আবারও তাকে ধমক দিয়ে সেখান থেকে চলে যায়। এই ঘটনার পর ইয়াং কিছুটা আতঙ্কিত হয়ে ডোয়ানকে ফোন করে। তবে ঠিক এই সময় মহিলাটির প্রসব যন্ত্রণা শুরু হয়। ইয়াং ব্যাপারটা লক্ষ্য করে, কিন্তু সে আবারও জুয়াংমিনকে ফোন করতে ভয় পাচ্ছিল। ডোয়ান তাকে যত দ্রুত সম্ভব মহিলাটিকে সার্জারি রুমে নিয়ে যাওয়ার পরামর্শ দেয়। তারপর কল কেটে নিজেও সাহায্যের জন্য দৌড়ে আসে, কিন্তু দুর্ভাগ্যবশত তাদের সেখানে পৌঁছানোর আগেই প্রসব প্রক্রিয়াটি শুরু হয়ে যায়। ইয়াং শিশুটির মাথা বেরিয়ে আসতে দেখে কোনো রকমের দ্বিধা না করে দ্রুত হাতে গ্লাভস পরে ওই ঘটনাস্থলেই শিশুটির জন্ম দেয়। সদ্য জন্ম হওয়া শিশুটিকে কোলে নিয়ে ইয়াং আবেগে আপ্লুত হয়ে পড়ে, কারণ জীবনে এই প্রথমবার সে নিজের হাতে সন্তান প্রসব করিয়েছে। এদিকে এই ঘটনার খবর পেয়ে জুয়াংমিন দ্রুত সেখানে আসলে দেখে ইয়াং একজন দক্ষ ডাক্তারের মতো নবজাতক শিশুটির ডেলিভারি করিয়েছে। তবে তা সত্ত্বেও সে ইয়াংকে ধমক দিয়ে বলে, আজকের ডেলিভারিতে তুমি অনেকগুলো ভুল করেছো। পরবর্তীকালে যদি এই ভুলগুলোই রিপিট হয় তাহলে তোমায় সার্জারি রুম থেকে বরখাস্ত করা হবে। এটা বলেই সে সেখান থেকে চলে যায়। পরের সিনে লিওয়ান যখন তার ভাইয়ের সঙ্গে বাড়ির ব্যালকনিতে দাঁড়িয়েছিল তখন তারা লক্ষ্য করে ইয়াং এই প্রথমবার এত আনন্দের সাথে কাজে যাচ্ছে। এটা দেখে লিওয়ানের ভাই তাকে বলে, শুনেছি কিছুদিন আগেই সে কারো সাহায্য ছাড়াই এক নবজাতক শিশুর ডেলিভারি করিয়েছে। এটা শুনে লিওয়ান খুশি হয়ে বলে, তাহলে তো মনে হয় সে খুব তাড়াতাড়ি একজন দক্ষ গাইনোকোলজিস্ট হয়ে উঠবে। সিন হসপিটালে আসলে দেখা যায় অপারেটিং রুমে প্রফেসর ইউনওয়ান ইয়াংকে জিজ্ঞাসা করে, আগামীকাল কি তুমি ওই গর্ভবতী মহিলার ডেলিভারি করিয়েছিলে? ইয়াং বলে, হ্যাঁ ম্যাম, আমিই করিয়েছিলাম। এটা শুনে ইউনওয়ান তাকে বলে, তাহলে আশা করি তুমি এই স্টিচটাও করতে পারবে। তখন ইয়াং ঘাবড়ে গিয়ে বলে, আমি আগে কখনোই এমন স্টিচ করিনি। তার কথা শুনে ইউনওয়ান হেসে ফেলে এবং বলে, আমি তোমার সঙ্গে মজা করছিলাম। সার্জারি শেষ করে বাইরে আসার পর প্রফেসর ইউনওয়ান এক নার্সকে জিজ্ঞাসা করে, ভেতরে যে ফার্স্ট ইয়ার রেসিডেন্ট আমার অ্যাসিস্ট্যান্টের ভূমিকায় ছিল তার নাম কি? নার্স বলে, তার নাম হলো ইয়াং, সে কিছুদিন আগেই আমাদের হসপিটালে জয়েন করেছে। সবকিছু শোনার পর ইউনওয়ান মৃদু একটা হাসি দিয়ে সেখান থেকে চলে যায়। এর পরের দিন থেকে প্রফেসর ইউনওয়ানের পরামর্শ মতো সমস্ত ফার্স্ট ইয়ার ইন্টার্নদের জন্য একটা নতুন রুটিন সেট করা হয়। অর্থাৎ কাজ শেষ করে বাড়ি ফেরার আগে তাদের সারাদিনের করা সমস্ত অ্যাক্টিভিটি সম্পর্কে প্রফেসরকে জানিয়ে তবেই তারা বাড়ি ফিরতে পারবে। তবে তাদের সাবমিট করা ডকুমেন্টসে যদি সামান্যতম ভুল থাকে তাহলে তাদেরকে ওই ডকুমেন্টসগুলি আবারও প্রথম থেকে তৈরি করতে হবে। পরের দিন ইন্টার্নদের থিওরি ক্লাসে হসপিটালের মেন সার্জেন্ট জুয়াংমিনের বক্তৃতা চলাকালীন সবাই বিরক্ত হয়ে ঘুমিয়ে পড়েছিল। তবে সাবি সবকিছুই মনোযোগ দিয়ে শুনছিল, এমনকি তার সহকর্মীদের প্রশ্নের উত্তর দিতেও সাহায্য করছিল। এরপর রাতের বেলায় ইয়াং জিয়ের সাথে বাইরে বসে গান শুনছিল। তবে ঠিক তখনই তার কাছে একটা ফোন আসে। ফোনটি করেছিল ইউনওয়ান। তিনি ইয়াংকে বলেন, একজন মহিলা তীব্র প্রসব যন্ত্রণা অনুভব করছেন, তাই এখনই তার সি-সেকশন প্রয়োজন। খবরটা শোনা মাত্রই ইয়াং অ্যানেস্থেসিওলজি দলের সঙ্গে কথা বলতে ছুটে যায় এবং তারপর একটা অপারেশন রুম রেডি করে। তখনই ইউনওয়ান তাকে পুনরায় ফোন করে বলে সে রুগীকে 30 মিনিটের মধ্যে নিয়ে আসছে। তবে 30 মিনিট পেরিয়ে যাওয়ার পরেও রুগী না আসায় অ্যানেস্থেসিওলজিস্ট বিরক্ত হতে শুরু করে। তখনই ইয়াং দেখে ইউনওয়ান এমনভাবে রুগীকে ওয়ার্ড থেকে নিয়ে আসছে যেন ওই রুগী সম্পূর্ণ সুস্থ। ইয়াং তাকে বলে,
ম্যাম, সার্জারি রুম রেডি আছে। তবে ইউনওয়ান তাকে বলে সার্জারি করার মতো তেমন কিছুই হয়নি। তখন ইয়াং বলে, আপনি তো ফোন করে সার্জারি রুম রেডি করতে বললেন। ইউনওয়ান বলে, তুমি কি বলছো আমি কিছুই বুঝতে পারছি না। এটা বলেই সে সেখান থেকে চলে যায়। এদিকে এনেস্থেসিওলজিস্ট এতটা সময় নষ্ট করার জন্য ইয়াংকে অনেক কথা শোনায়। পরের দিন সকালে ইউনওয়ান আবারও ইয়াংকে ফোন করে বলে, আমি সার্জারির জন্য যাচ্ছি, তুমি যত তাড়াতাড়ি সম্ভব কনসার্ন ফর্ম নিয়ে এসো। তবে দেখা যায় ফোনটা কাটার পর তিনি সার্জারির জন্য না গিয়ে সেখানেই বিশ্রাম করতে শুরু করেন। এদিকে ইয়াং তার কথা মতোই কনসার্ন ফর্ম নিয়ে যাওয়ার পর যখন বুঝতে পারে ইউনওয়ান আবারও তাকে মিথ্যে বলেছে, তখন সে তার উপর অনেক রেগে যায় এবং নিজের জিনিসপত্র গুছিয়ে সেখান থেকে চলে যাওয়ার সিদ্ধান্ত নেয়। তবে ঠিক সেই মুহূর্তে একটি এমার্জেন্সি রুগী আসে। দ্বিধাগ্রস্ত ইয়াং সিদ্ধান্ত নেয় সে চলে যাওয়ার আগে এই গর্ভবতী মহিলার প্রাথমিক চিকিৎসা করবে। দেখা যায় তার দ্রুত হস্তক্ষেপের কারণে মা এবং মেয়ে দুজনেই বেঁচে যায়। এদিকে ইউনওয়ান সিনিয়র ডাক্তার হওয়া সত্ত্বেও সেখানে দেরিতে আসে, তাই মেন সার্জেন্ট জুয়াংমিন ইয়াং এর হাতে ওই রুগীর দায়িত্ব তুলে দেয় এবং ইউনওয়ানকে দেরিতে আসার কারণে অনেক কথা শোনায়। তিনি বলেন আজ যদি ইয়াং না থাকতো তাহলে ওই মহিলা এবং শিশু উভয়েই মারা যেত, তাই পরবর্তী সময় থেকে এই ব্যাপারে একটু সচেতন থাকবে। পরের দিন কাজ শেষ করার পর ইয়াং সিদ্ধান্ত নেয় এইবার সে চাকরিটা ছেড়ে দেবে। তবে ঠিক এই সময় ডুয়ান তাকে আরো একটা দায়িত্ব দেয়। সে তাকে একটি গর্ভবতী মহিলার সঙ্গে যেতে বলে। আসলে ওই মহিলাকে অন্য এক হসপিটালে স্থানান্তরিত করা হচ্ছিল। মহিলাটির অবস্থা খুবই স্বাভাবিক ছিল, তাই খুব বেশি যত্নেরও প্রয়োজন ছিল না। কিন্তু অপ্রত্যাশিতভাবে স্থানান্তরের সময় মেয়েটি অসুস্থ বোধ করতে শুরু করে। ইয়াং ঘাবড়ে গিয়ে তখনই ডোয়ানকে ফোন করে। ডোয়ান তাকে মাথা শান্ত করে পেশেন্টের চেক আপ করার নির্দেশ দেয়। দেখা যায় তার কথা মতোই ইয়াং পেশেন্টের প্রাথমিক চিকিৎসা করে তাকে পুনরায় স্বাভাবিক অবস্থায় নিয়ে আসে। এরপর কিছুক্ষণের মধ্যেই তারা ওই হসপিটালে পৌঁছে যায়। কিন্তু ইয়াংয়ের ওই পেশেন্টকে নিয়ে অনেক চিন্তা হচ্ছিল, তাই সে পেশেন্টের অবস্থা নিশ্চিত করার জন্য সেখানেই অপেক্ষা করে। সৌভাগ্যবশত যে ডাক্তার ওই রুগীর ট্রিটমেন্ট করছিল সে জানায় রুগী এখন ভালো আছে। এরপর ওই ডাক্তার ইয়াংকে কফির জন্য আমন্ত্রণ করে এবং তার সঙ্গে কথাবার্তা বলে বুঝতে পারে সে খুব তাড়াতাড়ি হসপিটাল থেকে রিজাইন করতে চলেছে। তাই ওই ডাক্তার তার সিদ্ধান্ত চেঞ্জ করার জন্য একজন নতুন রেসিডেন্ট হিসাবে তার অতীতে কাটিয়ে আসা বিভিন্ন ঘটনার গল্প তাকে শোনায়। সে ইয়াংকে বলে, তোমার মতো আমিও প্রথম এমনভাবেই বিভ্রান্ত হতাম, কারণ আমার সিনিয়ররা আমাকে সবসময় কথা শোনাতো। তাছাড়া আমি সেই সময় যথেষ্ট বখাটে ছিলাম। তবে তুমি আমার থেকে সম্পূর্ণ আলাদা, কারণ আমি তোমার মতো রোগীর অনুভূতিকে প্রাধান্য দিতাম না। তবে তুমি প্রথম বর্ষের রেসিডেন্ট হওয়া সত্ত্বেও ডাক্তার হওয়ার মানসিক দিকটা বুঝতে পেরেছো। তাদের কথোপকথন শেষ হলে ওই ডাক্তার তাকে একটা ডকুমেন্টস দেয় এবং সেটা ডোয়ানকে দিতে বলে। ইয়াং যখন ডোয়ানকে ওই ডকুমেন্টসটা দেয় তখন সে দেখে ওটা শুধুমাত্র একটা সাদা কাগজ। এটা ছিল ডাক্তারের একটা প্রতীকী ইঙ্গিত, যা দেখে ডুয়ান বুঝতে পারে ইয়াং খুব তাড়াতাড়ি হসপিটাল থেকে রিজাইন নিতে চলেছে। এর কিছুক্ষণ পরেই সেখানে একজন এনেস্থেসিওলজিস্ট আসে এবং ডুয়ানের সামনে ইয়াংকে নিয়ে সমালোচনা করে, যা শুনে ইয়াং বেশ হতাশ হয়। তখন ডুয়ান ইয়াং এর পক্ষ নিয়ে বলে সে ব্যক্তিগতভাবে তার রিপোর্ট দেখেছে, তার প্রত্যেকটা কাজ খুবই স্পষ্ট এবং নির্ভুল। এটা শুনে ওই এনেস্থেসিওলজিস্ট আগের দিনের সেই ঘটনাটি তুলে ধরে। সে বলে ইয়াং অপারেশনের মিথ্যে বাহানা দিয়ে আমার মূল্যবান সময় নষ্ট করেছে। তখন ডোয়ান বলে ইয়াং কখনোই মিথ্যে বলে না, আগের দিনের ওই ঘটনাতে ইউনওয়ানেরই দোষ ছিল। এরপর ডোয়ান এনেস্থেসিওলজি টিমকে স্পষ্ট করে জানিয়ে দেয় যে ইয়াং আমার বিভাগের, তাই পরবর্তীকালে তাকে নিয়ে যদি আবারও কোনো ভুল বোঝাবুঝি তৈরি হয় তাহলে সরাসরি আমাকে এসে জানাবে, আমি নিজে তাকে শাস্তি দেব। এদিকে ইয়াং ডুয়ানকে এইভাবে তার পক্ষে দাঁড়াতে দেখে অবাক হয়ে যায়। সবকিছু মিটে গেলেও ডুয়ান মনে করে ভবিষ্যতেও এমন ছোটখাটো বিষয় নিয়ে ইয়াং চাকরি ছাড়ার কথা চিন্তা করতে পারে। তাই সে ইয়াং এর কাছে গিয়ে তাকে ফিসফিস করে বলে, চাকরি ছাড়ার আগে তোমার 50 মিলিয়ন ওয়ান ঋণের কথা ভুলে যেও না। অন্যদিকে বাকি 3 জন রেসিডেন্টও সারাদিনের কাজের পর বেশ ক্লান্ত হয়ে পড়েছিল। কিউংকে এক রুগীর ড্রেসিং পরিবর্তন করার দায়িত্ব দেওয়া হয়, কিন্তু ড্রেসিং চলাকালীন ওই রুগী তাকে বারবার গ্লাভস চেঞ্জ করার জন্য জোর করতে থাকে। রুগীর এমন অদ্ভুত দাবির কারণে কিউং বেশ বিরক্ত হয়। তাই সে একজন নার্সের কাছে এসে বলে, ওই পেশেন্ট কোনো কারণ ছাড়াই আমাকে বারবার গ্লাভস চেঞ্জ করার জন্য বিরক্ত করছে, তাই নেক্সট টাইম আমার পক্ষে ওনার ড্রেসিং করা সম্ভব নয়। দেখা যায় কিউং যখন নার্সের সঙ্গে এই বিষয় নিয়ে আলোচনা করছিল তখন দূর থেকে ওই পেশেন্ট তার এবং নার্সের মধ্যে হওয়া সমস্ত কথোপকথন শুনে নেয়। কিউং যখন বুঝতে পারে ওই পেশেন্ট তার সমস্ত কথা শুনে নিয়েছে তখন সে বেশ লজ্জিত হয়। তবে পরক্ষণেই ওই পেশেন্ট নার্সকে বলে, কিউং ছাড়া অন্য কাউকে আমি আমার ড্রেসিং করতে দেব না। তার এমন কথা শুনে কিউং বেশ হতাশ হয়ে পড়ে। তবে আর
কোনো উপায় না থাকায় কিয়ং মুখে মিথ্যে হাসি নিয়ে ওই রুগীর ড্রেসিং চালিয়ে যায়। এরপর সে যখন দুপুরের খাবার খাচ্ছিল তখন একজন নার্স তাকে ফোন করে বলে তোমাকে 10 মিনিটের মধ্যে হসপিটালে আসতে হবে। ফলে কিয়ং যত তাড়াতাড়ি সম্ভব খাবারটা খেয়ে ফেলে, কিন্তু তাড়াহুড়ো করতে গিয়ে খাবারের কিছু অংশ তার পোশাকে লেগে যায়। আর ঠিক এই মুহূর্তে তার উচ্চ বিদ্যালয়ের এক সহপাঠী সুসজ্জিত পোশাকে তার কাছে এসে তাকে বিয়ের জন্য আমন্ত্রণ জানায়। তবে কিয়ং তার ড্রেসটা নোংরা হয়ে যাওয়ার কারণে আরো বেশি হতাশ হয়ে পড়েছিল। তাই শেষমেশ সে ওই নার্সকে ফোন করে বলে আমার পক্ষে ওই রুগীর ড্রেসিং করা সম্ভব নয়। এটা বলেই সে ফোনটা কেটে দেয়। তারপর ট্যাক্সিতে উঠে বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। এর কিছুক্ষণ পরেই নার্স তাকে মেসেজ করে বলে তাড়াতাড়ি এসো, রুগীর রুমটা পরিষ্কার করতে হবে। মেসেজটা দেখে কিয়ং ভীষণ আতঙ্কিত হয়ে পড়ে, কারণ একমাত্র রুগীকে যখন ছেড়ে দেওয়া হয় বা মারা যায় তখনই তার ঘর পরিষ্কার করা হয়। কিয়ং তাড়াহুড়ো করে হসপিটালে ফিরে আসে। তারপর ওই রুগীর রুমে গিয়ে দেখে সেখানে তার দুজন আত্মীয় চিৎকার করে কান্নাকাটি করছে। আর এর সাথেই ড্রামার প্রথম পর্বটা এখানেই শেষ হয়। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। তাহলে আজ এই অবধি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে এই ড্রামার পরবর্তী পর্ব নিয়ে।